আচ্ছা, আওয়ামী লীগের অফিস উদ্বোধন করলে আপনাদের কষ্ট লাগে কেন? এই হালার বেটা শালার বিশ্বাস করেন ভাই, লজ্জা বলতে কিচ্ছু নাই। ওর মাথা থেকে পা পর্যন্ত বিন্দু পরিমাণ লজ্জা যদি থাকতো তাইলে বর্তমান সময়ে সেই কথাটা বলতে পারতো না। কষ্ট লাগে কেন? পতাকা না তুলছে, বাংলাদেশের পতাকা তুলছে না, এ তো ভালো লাগার কথা, বাংলাদেশের পতাকাকে সম্মান করে তুলছে। ওরে মানুষ আম তারেক বলে, মধু তারেক বলে, আমি বলবো ও কয়মাল তারেক। ভাই আওয়ামী লীগ থাকাকালীন ওর গোয়ার মধ্যে এতগুলো বাস দিছে, যেই বাসগুলো মরার আগ পর্যন্ত টেনে বের করলে তারপরে আমার মনে হয় 2-4টা ঝোরের বাস ওর গোয়ার মধ্যে থেকেই যাবে। হ্যাঁ, ওর পাশার মধ্যে থেকেই যাবে। তারপরে এখন ওই আওয়ামী লীগের পক্ষ নিয়ে টানে এই সারামজাদা, ও কতটা নির্লজ্জ, কতটা বেহায়া হলে এরকম কথা বলতে পারে। মানে দেশে বিএনপি ক্ষমতায় আসার পরে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের অফিস কার্যালয় এগুলো খোলা হচ্ছে, বা তারা সাহস পেয়ে যাচ্ছে যে এখন আর কোনো সমস্যা নেই, খোলা যেতেই পারে। আচ্ছা, যাদের কার্যক্রম নিষিদ্ধ তারা যদি মনে করেন যে এগুলো তাদের মানে কার্যালয় খুলে দেয়, এবং খুলে যদি তারা আবার আগের মতো তারা যদি সেখানে বসে বসে দেশ কীভাবে ধ্বংস করা যায়, কীভাবে সরকারকে বিপদে ফেলা যায়, কীভাবে কোন জায়গায় বোমা ফেলা যায়, কীভাবে কোন জায়গায় ধর্ষণ খুন করা যায়, কীভাবে টেন্ডারবাজি করা যায়, কীভাবে নতুন করে ক্ষমতায় আসার জন্য আবার রাহাজানি করা যায়, খুন করা যায়, এগুলো যদি ওই আওয়ামী লীগের অফিস খুলে খুলে যদি তারা আবার ওখানে বৈঠক দিয়ে দিয়ে যে এগুলো আলোচনা করে এবং দেশের অস্থিতিশীল তৈরি করে, তাহলে এটার বিরুদ্ধে দাঁড়াতে হবে না, এটার পক্ষে দাঁড়াতে হবে। এই শালার বেটা শালা আম তারেক আর গোয়ার মধ্যে এত বাস দিছে আওয়ামী লীগ, এত বাস দিছে, এত বাস দিছে, এত বাস দিছে, যেই বাস আজীবন টেনে পুরানো মানে পাশার মধ্যে থেকে বাইর করে ফুরানো যাবে, তারপরে এই হালার বেটা শালা আবার আওয়ামী লীগের পক্ষে টানে। আমি বুঝি না এত বড় নির্লজ্জ জঘন্য রাম পাঠা মানুষ হয় কিভাবে। প্রত্যেক এলাকায় কত বিএনপি আছে খুঁজে বের করতে হবে, বা জামাতে খুঁজে বের করতে হবে, ওগুলিকে ধরিয়ে দিতে হবে। এটাই আওয়ামী লীগের দায়িত্ব। প্রত্যেকটি এলাকায় কতগুলো বিএনপি আছে তাদেরকে খুঁজে বের করতে হবে এবং তাদেরকে ধরিয়ে দিতে হবে, এটা হলো আওয়ামী লীগের দায়িত্ব। এমন একটা বক্তব্য দিয়েছিল শেখ হাসিনা, ডাইনি শেখ হাসিনা বলতে পারেন। গত 17 বছর বাংলাদেশের জনগণকে পুড়িয়ে সারখার করে দিয়েছে, বাংলাদেশের জনগণের রক্ত চুষে খেয়েছে সেই শেখ হাসিনা, কিন্তু একটি বক্তব্য ছিল এই সময়। হ্যাঁ, এখন তো বিএনপি ক্ষমতায় আছে, সেই বিএনপি ক্ষমতায় আসার পর যদি সেই আওয়ামী লীগকে আবারও নর্দমা থেকে টেনে টেনে যদি আবারও তাদেরকে দালানে ওঠানোর চেষ্টা করে, দালানে উঠিয়ে ফেলে, তাহলে কি বলবো ভাই, যাদের মানে একটা কথা আছে না যে নিজের পায়ে নিজের কুড়াল মারা, ঠিক এরকমই ঘটনা ঘটবে। কেননা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি বিএনপি ক্ষমতায় আসার পরে একের পর এক হত্যা মামলার আসামিরা পর্যন্ত, মানে আওয়ামী লীগের হত্যা মামলার আসামিরা পর্যন্ত জামিন পাচ্ছে। তো এই নিয়েও কিন্তু এখন জল্পনা কল্পনার শেষ নেই, নিয়েও কিন্তু আলোচনা সমালোচনা শেষ নেই যে বিএনপি ক্ষমতায় আসার পরে তাদেরকে যেভাবে বের করে নিয়ে আসতেছে, যাদেরকে যেভাবে জামিন দিয়ে দিচ্ছে, তাতে বিএনপির কপালে আগামীতে বড় ধরনের দুঃখ আছে। কারণ যেই হাসিনা একসময় বিএনপিকে দেশ থেকে খুঁজে খুঁজে বের করে তাদেরকে ধরিয়ে দেওয়ার কথা বলেছে, তাদের বাম্বু দেওয়ার কথা বলেছে, শুধু বলেছে তাই নয়, ধরে ধরে কিন্তু জেলখানার মধ্যে নিয়েছে। জামাত ইসলামের নেতাদেরকে, শিবিরদেরকে, বিএনপিদেরকে ধরে ধরে নিয়ে যত নির্যাতন করা যায়, যত অন্যায় অত্যাচার করা যায় সব কিছু করছে। বেগম খালেদা জিয়া, জনাব বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের মা বেগম খালেদা জিয়া, তাকে তো আজীবন তো জেলখানায় রেখে কষ্ট দিল ভাই। হাতের অবস্থা দেখছিলাম না আমরা, হাতের আঙুলগুলো তো কলা গাছের মতো ফুলে ফুলে গিয়েছিল। কেন? তাকে এতটাই নির্যাতন করেছিল জেলখানার ভিতরে। আমরা তো মনে করি যে খালেদা জিয়ার অর্ধেক জীবনই নষ্ট করে দিয়েছে শেখ হাসিনা। আর এখন সেই শেখ হাসিনার লোকদেরকে যদি আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি যদি ভালোবেসে বুকে টেনে নেয়, তাহলে আমাদের তো সাধারণ জনগণের এটা মনে হতেই পারে যে সে চরম ধরনের ভুল করছে। ভিডিওটি আপনারা দেখতে পাইলেন ছাত্র দলের সভাপতি জনাব রাকিব হোসেন। ওনাকে কয়েকদিন ধরে দেখা যাচ্ছে জনাব তারেক জিয়া বা বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যেখানে যাক না কেন উনি তার কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু উনি কোনোভাবেই পাত্তা পায় না বা তাকে দূর থেকে বের করে দেওয়া হয়। আসলে এই জিনিসটা একটু কষ্টই লাগে, যেহেতু আমরা যতটুকু জানি যে এই রাকিব হোসেন উনি জুলাই অভ্যুত্থানের সময় প্রথম সারিতে একজন ক্যাপ্টেন হিসাবে কাজ করেছে। তো যেহেতু কাজ করেছে বা বিএনপির জন্য অনেক অবদান তার রয়েছে, জনাব তারেক রহমানের জন্য অনেক জিকির ফিকির করে, তো আমি মনে করি যে জনাব তারেক রহমান যেখানে যায় তাকে আসলে পাশাপাশি একটু রাখা দরকার বা তাকে একটু সান্ত্বনা দেওয়া দরকার। কারণ বেচারাটা তো খুব কষ্ট করে দেখি ইদানিং, মানে যেখানেই আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যায় সেখানে সে দৌড়ে তার কাছে তার সান্নিধ্য পাওয়ার জন্য যেতে চায়, কিন্তু কোনোভাবেই সে ঢুকতে পারে না। আসলে অপমান হয় নাকি
সেটা আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। বাংলায় একটা কথা আছে, উপকারের বাগে খায়। যাদের উপকারের কারণে, যাদের ত্যাগের কারণে মুসলেকা রহমান ক্ষমতায় বসে তাদের সাথে বেইমানি করে ফেললো, তাদেরকে বাঘ হয়ে স্বীকার করে ফেললো। এখন মুসলেকা রহমান যাদেরকে উপকার করতেছে, ওই সমস্ত ব্যক্তিরা আবার একদিন হৃষ্ট পুষ্ট বাঘ হয়ে মুসলেকা রহমানকে স্বীকার করবে, এটা আমরা জানি ভালো করি। উনি আসলে যেটা বোঝাইতে চাইলেন, আমি আপনাদেরকে একটু বিস্তারিত বুঝিয়ে দিই। উনি বোঝাইতে চাইলেন যে উপকারকে বাগে খায়, তার মানে হলো জনাব তারেক রহমান বা বিএনপি, বাংলাদেশের বর্তমান ক্ষমতায় আছে সরকার যারা, তারা হলো বিএনপি। তো তাদের উপকার করেছে কারা? জুলাই অভ্যুত্থানে ছাত্ররা নিজের গায়ের রক্ত দিয়ে, নিজের কলিজা ছিঁড়ে দিয়ে, নিজের চোখ দিয়ে, হাত দিয়ে, পা দিয়ে, এক কথা বলতে গেলে নিজের জীবন দিয়ে নতুন করে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে বাংলাদেশের নতুন একটা দেশ উপহার দিয়েছিল। যার কারণেই কিন্তু জনাব তারেক রহমান 17 বছর পরে লন্ডন থেকে বাংলাদেশে আসার মতো সাহস পেয়েছে, এবং কি বাংলাদেশে নতুন করে সাধারণ জনতা কথা বলার মতো সুযোগ পেয়েছে, এবং কি নতুন করে ডক্টর ইউনূস সাহেব একটা ভোট দেওয়ার ব্যবস্থা করতে পেরেছে। শুধু তাই নয়, 18 কোটি জনগণ মন খুশি মতো নিজের ইচ্ছাকৃত প্রতীকে ভোট দেওয়ার চিন্তা ভাবনা করেছে এবং ভোট দিয়েছে। এবং অবশেষে যাদের কারণে জনাব তারেক রহমান বাংলাদেশে বর্তমান প্রধানমন্ত্রী হয়েছে, বিএনপি যাদের কারণে এমপি মন্ত্রী পেয়েছে, বিএনপি যাদের কারণে সরকার গঠন করতে পেরেছে, অথচ আজকে তাদের সেই জুলাইয়ের অভ্যুত্থানকে ভুলে যাওয়ার চেষ্টা করছে। এটাকেই বোঝানোর চেষ্টা করেছে ব্যক্তিটি যে আসলে যারা মানে উপকার করে তাদের বাগে খায়। তার মানে হলো জুলাই অভ্যুত্থানের শিক্ষার্থীরা নিজেদের জীবন দিয়ে উপকার করে গেছে দেশের জন্য, এখন তাদেরই বাগে খাচ্ছে, মানে বিএনপি তাদের শেষ করে দিচ্ছে। এখন বিএনপি আবার নতুন করে কি করতেছে? আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে জেল থেকে জামিন দিচ্ছে, তাদেরকে বের করে আনতেছে, তাদেরকে সুযোগ সুবিধা করে দিচ্ছে। তো উনি বোঝাইতে চাচ্ছে এরা আবার একসময় বড় হিংস্র হয়ে উঠবে, অনেক শক্তিশালী হয়ে উঠে এই বিএনপিকেই ঘায়েল করবে, এটাই কিন্তু বোঝানোর চেষ্টা করেছে। তো আমি মনে করি ওনার যে বুস্টটা দেওয়ার চেষ্টা করছে, কথাটা কিন্তু ভাই খারাপ বলে না একেবারে, নাকি বলেন আপনারা? উপরওয়ালা কুষ্টিয়ায় কেউ নেই, উপরওয়ালা এখন আমি, মানে এত ক্ষমতা নিয়ে কে চলে কুষ্টিয়ায়, আমি দেখবো বাকিটা। মুফতি আমির হামজার এই বক্তব্যটা সোশ্যাল মিডিয়া তোলপাড় সৃষ্টি করেছে যে উপরওয়ালা বলতে সাংবাদিকরা মুফতি আমির হামজাকে যেটা বানানোর চেষ্টা করেছে, উপরওয়ালা মানে আল্লাহ। অর্থাৎ মুফতি আমির হামজার এই বক্তব্যকে যেটা বোঝানোর চেষ্টা করেছে গতকাল সারা দিন আবার সারা রাত, এটা হলো যে মুফতি আমির হামজা নিজেকে খোদা দাবি করেছে, নাউজুবিল্লাহ। আসলে কি তাই? তিনি বুঝাইতে চেয়েছে যে কুষ্টিয়ার ভিতরে উপরওয়ালা মানে উপরওয়ালা মানে কি? সবার উপরে যে, ওই কুষ্টিয়ার ভিতরে সবার উপরে যে, তাকেই তো উপরওয়ালা বলা হয়। এখন একজন ব্যক্তি মনে করেন যে আমার ঘরের ছাদে আছে, একজন আছেন নিচে, আমি যদি বলি নিচওয়ালার কাছ থেকে চাইবা, ও দিতে পারবে না, উপরওয়ালার কাছ থেকে চাও, তাই বলে কি ওই আল্লাহর কাছ থেকে চাইতে বলছে? না ভাই, উপরওয়ালা মানে কি উপরে যে আছে। এখন ওই কুষ্টিয়া 3 আসনের ভিতরে মানে মুফতি আমির হামজা হলো উপরওয়ালা, মানে সবার চাইতে উপরে আছে প্রশাসনিক দিক দিয়ে। তো সেটাই আসলে বুঝাইতে চেয়েছে, কিন্তু মানে কথাটা হয়তো সেভাবে গুছাইতে পারেনি যে আমি উপর পদে আছি, এরকম বললে কিছুই হতো না, কিন্তু কথাটা ওইভাবে বলছে। আর এটা সাংবাদিকরা মনে করেন যে হেডলাইন দিয়েছে যে মুফতি আমির হামজা নিজেকে উপরওয়ালা দাবি করলো। এই রে সুবহানাল্লাহ, সারা রাত এই নিয়ে মনে করেন যে কত আলোচনা সমালোচনা। তো মুফতি আমির হামজা মনে করেন যেইভাবে বোঝানোর চেষ্টা করছে, এটা কিন্তু আমরা খুব ভালো করে বুঝছি, তাই না? আসলে উনি উপরওয়ালা বুঝাইতে চেয়েছে যে আমি এই কুষ্টিয়া 3 আসনের ভিতরে সবার উপরে আছি, প্রশাসনিক দিক দিয়ে যদি কেউ উল্টাপাল্টা করার চেষ্টা করে আমার কাছে পাঠিয়ে দেবেন, তাদেরকে আমি ব্যবস্থা নেব। এটা তো ভালো কথা বলছে ভাই, খারাপ তো কিছু বলে নেই। এ নিয়ে সমালোচনা করার কি? আসলে ভাই ওরা ভালো করে জানে যে কয়েকজন ব্যক্তিকে টার্গেট করে সমালোচনা করতে পারলেই কাম, তার মধ্যে আমির হামজা তো একজন রয়েছে। আমার একটি কথা লিখে রাখুন, আরেকটি বিপ্লব বাংলাদেশে সংগঠিত হবে। দর্শক, এতক্ষণ আপনারা শুনলেন ভিডিওর শিরোনাম, এখন শুনতে চলেছেন বিস্তারিত। একটু ধৈর্য সহকারে আজকের ভিডিওটি দেখতে হবে, মনোযোগ সহকারে প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণ শুনতে হবে, তাহলে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে খুবই তথ্যবহুল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। কথা বলে আমরা সরাসরি মূল নিউজে চলে যাব। তার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের আপডেট গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি। আওয়ামী লীগের চাপে, কারণ দেখতেছেন তো সবাই অলরেডি অফিস খুলতেছে, স্লোগান দিতেছে, এটা তো আমরা অনলাইনে দেখতেছি, আবার এমনও দেখতেছি এবং প্রশাসনের পক্ষে থেকে 2-1টা জায়গায় দেখছি বন্ধ করার চেষ্টা, এবং এমনও দেখছি ভাই ছাত্রদল, এনসিপি বা অন্য কারা যেন, নাম মুখে নেওয়া ঠিক হবে না, তারা যায় আবার ওই অফিস বন্ধ করে দিছে। এরকম ঘটনাও ঘটছে, কিন্তু তেমন ঘটনা ঘটছে 2-4টা, কিন্তু অফিস খোলার ঘটনা আমার মনে হয় হাফ সেঞ্চুরি হয়ে গেছে অলরেডি, এমন ভাবে চারিদিকে ছড়ায় যেতেছে। তার কারণ ওই যে মার্চ মাস, স্বাধীনতার মাসে স্বাধীনতার পতাকা নিয়ে স্লোগান দেওয়ার অধিকার সবচেয়ে বেশি কার? দেশের সবাই, কিন্তু সবচেয়ে বেশি কার? আওয়ামী লীগের, তাই না? কারণ বঙ্গবন্ধুর কারণে দেশ স্বাধীন হয়েছে, এটা তো মিথ্যা না, এটা তো মোছা যাবে না, তাই না? তার মানে কি দেখছেন প্রাক্তন প্রধানমন্ত্রী কিভাবে ব্রেন খাটাইছে? মার্চ মাসটা বাইচা নিছে, 7ই মার্চ ওনারা রাস্তায় নামবেন, হ্যাঁ 7ই মার্চে রাস্তায় নামবেন। তারপরে কোনটা?
মার্চ মাসের 17 তারিখ। 17 তারিখ মানে কি বলেন তো? বঙ্গবন্ধুর জন্মদিন। ওই দিনটাও বাইচা নিছে এবং আমাদের সংবিধানের মধ্যে ওই 17 তারিখও লেখা আছে, বঙ্গবন্ধুর নাম লেখা আছে। ওই জন্মদিনটাও তো পালন করবে ওনারা, এই ঢাকাতে করবে এই জন্মদিন পালন। প্রত্যেক অফিসে অফিসে এই জন্মদিনটা পালন করতে চায়। আরেকটা কোন দিন? সেটাই তো সবচেয়ে বড় দিন, স্বাধীনতা দিবসের দিন, 26শে মার্চ। হ্যাঁ, স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবস কাদের জন্য? আওয়ামী লীগের জন্য। তার মানে কি আওয়ামী লীগ স্বাধীনতা দিবস পালন করবে না, বঙ্গবন্ধুর জন্মদিন পালন করবে না? আর ওই জন্মদিন পালন করার জন্য যদি 32 নম্বরে যায়, তখন এই সরকার বাধা দেয় কিনা বিরাট বড় চ্যালেঞ্জ এবং পরীক্ষার ব্যাপার না? চিন্তা করছেন কত বড় পরীক্ষার মুখে ফেলে দিছে শেখ হাসিনা? তাকে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে। দেখবেন এই 32 নম্বরে ওনারা কেক কাটবে, জন্মদিনের কেক কাটবে, বেলুন লাগাবে, অনেকেই যাবে। বাধা দিতে পারবেন? হ্যাঁ, আইনগতভাবে আপনি বাধা দিতে পারেন। কেন? ওনাদের কার্যক্রম নিষিদ্ধ আছে, এটা আইনে লেখা আছে। কিন্তু আমরা এই কথাও তো শুনছি, যা কিছু হবে আইনের মধ্যে দিয়েই হবে, যা কিছু হচ্ছে আইনের মধ্যে দিয়েই তো হচ্ছে। অনেক বড় বড় নেতারা বেরিয়ে যাচ্ছে, আরো অনেকে বেরিয়ে যাবে, এবং ওনারাও বলতেছে আমরাও দেশে আসবো। হ্যাঁ, বিদেশে যারা আছে ওরাও বলতেছে আমরাও দেশে আসবো। তার মানে মার্চ মাসটা বিরাট বড় পরীক্ষায় ফেলে দিল বর্তমান সরকারকে। বিরাট বড় চ্যালেঞ্জ না ভাই? বিরাট বড় চ্যালেঞ্জ। কারণ আমরা একটা কথাই তো শুনে আসছি, নির্বাচিত সরকার আসলেই দেশ শান্ত হয়ে যাবে। হ্যাঁ, পুরো দেশ শান্ত হয়ে যাবে নির্বাচিত সরকার আসলে। কিন্তু নির্বাচিত সরকার আসার পরও আমরা দেখতেছি একটা থানার সামনে ভাই অনেক মানুষ স্লোগান দিতেছে, চিৎকার করতেছে। কেন? 7 বছরের একটি মেয়েটির জীবন ধ্বংস হয়ে গেছে, বুঝছেন? ওই প্রতিবাদ করতেছে, আইনের কাছে বিচার চাইতেছে, আইন বিচার নিতেছে না। শোনা যাচ্ছে ওই জালিমদের নাম, যারা এই জুলুমটা করছে ওই জালিমরা নাকি কোনো দলের সাথে জড়িত, এরকমও শোনা যাচ্ছে। কত বড় পরীক্ষার সামনে। দেখেন মহামান্য স্বরাষ্ট্রমন্ত্রী উনি কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড। হ্যাঁ ভাই, স্ট্রেট ফরওয়ার্ড। চলাফেরার মধ্যেও ভাই স্মার্টনেস আছে, কথাবার্তার মধ্যেও আছে। গত 18 মাস পুরো বিএনপিকে সামনে আগায় নিয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত ওনাদের চেয়ারম্যান সাহেব লন্ডন থেকে না আসছে ততদিন পর্যন্ত কিন্তু হালটা ধরে রাখছে, সবার সাথে মোকাবেলা করছে। উনি কিন্তু বলছে মব করা যাবে না, মব আর মাইনাই নিমু না, উনি কিন্তু বইলা দিছে। কিন্তু মব তো হচ্ছে, তার বিচারও হচ্ছে। দেখলাম একজন অ্যারেস্ট হয়েছে আদালত পাড়া। হ্যাঁ, একবার এজলাস চলতেছিল, বিচার চলতেছিল, ওইখানে গিয়ে হামকি ধামকি, চেয়ার টেবিল ছুঁড়া মারা। তারপরে প্রতিবাদ হয়েছে, প্রতিবাদের পর হ্যান্ডকাপ পরানো হয়েছে, নিয়ে গেছে। কিন্তু তারপর আবার বিভিন্ন জেলা থেকে অন্য অন্য সভাপতিরা, দলীয় সভাপতিরা, উনিও কিন্তু একজন দলের সভাপতি যে অ্যারেস্ট হয়েছে, উনার মুক্তির জন্য তারা মিছিল করতেছে, মিটিং করতেছে, মানববন্ধন করতেছে, আইনের উপরে চাপ সৃষ্টি করতেছে। এই চাপের ভিতর দিয়ে উনি হয়তো বেরিয়ে যেতে পারে। কিন্তু এই ধরনের ঘটনা কি তারেক রহমান সাহেব চায়? না, আমার মনে হয় না। আপনারা একটা জিনিস খেয়াল করেন, ওনার চলাফেরা কথাবার্তার মধ্যে পুরাই পারফেক্ট জেন্টলম্যান। দেখেন দামি চেয়ারে বসে না, সাধারণ চেয়ারে বসে, হেঁটে অফিসে যায়, কথাবার্তা বলে। ওই যে কয়েকদিন আগে দেখলেন না, মানে 2 দিন আগে এক বাপ দৌড়ে আসলো, ওনার ছেলে কিডন্যাপ হয়ে গেছে। তারপরে ডিসি মাসুদকে ফোন দিল, মাসুদ সাহেব 1 ঘন্টার মধ্যে যায় নিয়ে আসলো, ওই ছেলেকে উদ্ধার করে নিয়ে আসলো। এভাবে উনি দেশ চালাচ্ছে। ভাব ধরতেছেন, ওনার মধ্যে এই ভাবটা নাই। থাকে না অনেক সময় ড্যাশিং ভাব, অভদ্র একটা ভাব, সেটা নাই। আমার ভাব তো অবাক লাগে, বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে এভাবে অপমান কইরা, ধুরো কইরা, ধাক্কা মাইরা বাইর কইরা দিবে উনার দলের লোক। উনাকে দেখে কিন্তু এটা মনে হয় না। উনি কিন্তু পারফেক্ট জেন্টলম্যান। আমার যদ্দূর মনে হয় এই ধরনের ঘটনাগুলো উনি ঘটার পরই জানে, আগে জানে না। আগে জানলে উনি রুইখা দিত। ভাই বিদায় দিবেন, ভদ্রভাবে বিদায় দেন। উনি তো এখানে থাকতে আসে নাই। আর এমন না তো উনি দেশের টাকা পয়সা মাইরা দিছে, তাই না? কোন টাইমে বাংলাদেশের ব্যাংকের দায়িত্ব নিছিল সেটাও তো মনে রাখতে হবে। যাই হোক, এখন যে নতুন গভর্নর আসছে উনি কিভাবে এই দায়িত্ব পার করে দেখি আমরা। উনি কিন্তু আবার আসছে ব্যবসা বাণিজ্য থেকে, উনার গার্মেন্টস ব্যবসা আছে, এবং উনি যেভাবে এখানে ইনটা করলো, ইনটা দেখে তো মনে হলো ভাই পুরা তামিল ছবির মতো। যাই হোক, আপনারা ক্ষমতায় আসছেন, আপনারা চেয়ারে বসবেন, এটাই চরম সত্যি কথা। বসেন, কিন্তু জোর জুলুমের মধ্যে যায়েন না। পারফেক্ট একজন জেন্টলম্যানকে সবাই কাছে ছোট করেন না। হ্যাঁ, তারেক রহমান সাহেবকে ছোট করেন না। আমার মনে হয় উনি এগুলো জানে না। ওনার একটা টিম থাকা উচিত, শুধু এই সোশ্যাল মিডিয়ার দিকে নজর রাখা, এইসব ভাইরাল কেসগুলো ওনার সামনে তুলে ধরা, ওনার সঙ্গে আলোচনা করা। সঙ্গে সঙ্গে উনি টেলিফোন কইরা, যেভাবে ডিসি মাসুদকে ফোন দিছে ওইভাবে টেলিফোন কইরা ওই প্রবলেমটা সলভ করবে, তাই না ভাই? এইভাবেই চলা উচিত। কারণ সামনে মার্চ মাস। এখন দেখেন কত বড় মুশকিলের কথা। আওয়ামী লীগ যদি রাস্তায় নাইমা আসে, এখন ওনাকে যদি আপনি বাধা দিতে চান, তাহলে তো ওনারা মারামারিতে নেমে যাবে, সোজাসুজি মারামারিতে নেমে যাবে। কে বাধা দিতে যাবে? যদি বিএনপি বাধা দিতে যায়। এখন সবচেয়ে বড় প্রশ্ন কি জানেন? 7ই মার্চের আগে, হ্যাঁ, বঙ্গবন্ধুর ভাষণের দিনের আগেই এই দল মানে আওয়ামী লীগ ওনাদের কার্যক্রম করতে পারবে কি না, সেটা আদালত থেকে একটা অনুমতি লাগবে। ওনারা তো সবসময় বলে যে যা কিছু হবে আইনের মধ্যে দিয়েই হবে। এখন আইন যদি বলে ঠিক আছে, ওনারা রাজনীতি করতে পারবে, ওনাদের কার্যক্রম চালায়া যেতে পারবে, তাহলে তো অফিস খুলে যাবে, ওনারা রাস্তায় নামবে, মাইকে ওনারা ভাষণটা শোনাবে, বঙ্গবন্ধুর ভাষণ সবাইকে শোনাবে। এবং আমাদের বর্তমান সংবিধান অনুযায়ী, যে সংবিধানের ভিতর দিয়ে আমরা যাচ্ছি, যেভাবে আমরা মহামান্য রাষ্ট্রপতিকে মাইনা নিছি, ঠিক সেভাবেই মাইনা নিতে হবে। বিভিন্ন মিডিয়াতে বঙ্গবন্ধুর ভাষণটা প্রচার করা, এই ভাষণটা প্রচার করতে হবে। আপনি কিভাবে ঠেকাবেন? যদি আইন বইলা যায় যে ভাই ওনারা ওনাদের কার্যক্রম করতে পারবে, আপনি ঠেকাইতে পারবেন না। এখন দেখেন সবচেয়ে বড় প্রশ্ন, আইন যদি বলে যে না ওনাদের কার্যক্রম বন্ধ,
তাইলে বুঝে নিতে হবে আওয়ামী লীগের সাথে বিএনপির সমঝোতাটার প্রবলেম আছে, যেটা আমরা ভাবতেছি সেটা না। এক কাপে দুই তলোয়ার ঢুকাবে না, তার মানে স্বাধীনতার পক্ষের দুই দল আওয়ামী লীগ এবং বিএনপি। নিশ্চয় বিএনপি চাইতেছে আওয়ামী লীগ এখন সামনে না আসুক, ওনারা একাই রাজত্ব করবে। এইটা বুঝে নিতে হবে যদি 7ই মার্চের আগে ঘোষণা না আসে আইন বিভাগ থেকে যে ওনারা রাজনীতি করতে পারবে। দেখেন প্রবলেম না, আর যদি করতে দেয় সেটাও প্রবলেম। শাকের করাত যাইতেও কাটবে, আসতেও কাটবে। কাদের বুকের উপর দিয়ে এই শাকের করাত যাবে জানেন? যারা ঘরে ঘুমাইতে পারে নাই। শুনতেন না ধান খেতে ঘুমাইতো, লক্ষ লক্ষ মামলা। হ্যাঁ ভাই, ঘরে ঘুমাইতে পারে নাই। আমার অনেক আত্মীয় স্বজন আছে ছদ্মবেশে ঢাকায় দোকানদারি করতো। হ্যাঁ ভাই, রাস্তাঘাটে দোকানদারি করতো, বাইক চালাইতো, এইভাবে জীবন যাপন করছে, কারণ তারা বিএনপি করতো। আওয়ামী লীগের ঠাপের ঠেলায় দেশে থাকতে পারে নাই, মা বাবার মুখ দেখতে পারে নাই, তারা মাইনা নিবে না। অলরেডি দেখেন গিয়া এই বিএনপির ভিতরে অনেকেই প্রতিবাদ করতেছে যে আমরা এটা মাইনা নিব না। কারণ কি জানেন? তাদের উপর দিয়ে তো জুলুম গেছে, কিন্তু যাদের উপর দিয়ে জুলুম গেছে তার ব্যথাটা আপনি বুঝবেন কেমনে? আমারে চিমটি দিলে আমি তো ব্যথা পাবো, আপনি ব্যথা পাইতেছেন? মোটেও না। আপনারা চিমটি দিলে আপনি তো ব্যথা পাবেন, আমি ব্যথা পাবো না। ঠিক তেমনি আমরা জুলাই ব্যথাটাও তো বুঝতেছি না, জুলাইকেও মাইনা নিতে রাজি না। গণভোটের কি হলো সেটাও আমরা জানি না। জুলাই সনদপত্র কোথায়, জুলাই সনদপত্র কোথায়, এটা নিয়ে আমরা পাগল হয়ে গেছিলাম। সেটারও কোনো খোঁজ খবর নাই। কিন্তু নতুন নতুন খোঁজ খবর আসতেছে। সেটা কি? ডক্টর ইউনূস 5,000 কোটি টাকা মাইরা দিছে, গ্রামীণ ব্যাংক থেকে কি জানি করছে সেটা দিয়া। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া 1,000 কোটি টাকা মাইরা দিছে। আবার একজন ম্যাডাম ছিল না, কি যেন নাম ভুলে গেছি, যাই হোক, উনি আর ওনার স্বামী অনেক টাকা মাইরা দিছে। গত সরকারে মানে উপদেষ্টারা যারা ছিল, আমার মনে হয় 2-1 জন বাদ দিয়া কেউ বাদ নাই, সবাই বিরুদ্ধে দুদকে মামলা হইতাছে। দুদক ওনাদেরকে নাকি ধরবে, ওনারা এইসব টাকা পয়সা মারছে। এতদিন দুদক চুপচাপ ছিল, কথা বলে নাই। ভাই দুদকের আপনাদের কাজ কি? সবসময় তো গোয়েন্দার মতো খুঁজা বেড়ানো, এতদিন খুঁজা বেড়া নাই। এখন কে একজন আইসা হয়তো অভিযোগ করছে, সেই কারণে ওনারা জায়গা উঠছে। এবং বিশেষ কিছু পত্রিকায় বারবার হেডলাইন দিয়ে প্রকাশ করতেছে, অনলাইনে বইলা বেড়াইতেছে, নিউজের মধ্যে দেখাইতেছে, চারিদিকে গুজব ছড়ায় গেছে। ডক্টর ইউনূস স্যার দেশটারে ধ্বংস করে দিছে, আমেরিকার কাছে বেচা ফেলাইছে, সবকিছু দিয়ে দিছে, সেন্ট মার্টিন বেচা ফেলাইছে। উনি তো দেশেই আছে। হ্যাঁ, বিচারের সামনে নিয়ে আসেন, দেখি না বিচারে আইনা প্রমাণ কইরা দেন। এইসব গুজব টুজব ছড়ায় চারিদিকে ভাই অস্থির। যারা জুলাই গণ অভ্যুত্থানের সঙ্গে ছিল তাদের নামও মামলা হবে, যারা থানা পোড়াইছে, যারা আগুন জ্বালাইছে, যারা লুটপাট করছে তাদের নামও মামলা হবে, তাদেরকে বিচারের আওতায় আনবে, এরকম কথাও শোনা যাচ্ছে। কেন শোনা যাচ্ছে জানেন? উনি তো চলে গেছে, নির্বাচন দিয়া উনি চলে গেছে। আর যাওয়ার সঙ্গে সঙ্গে এমন কিছু ঘটনা সামনে নিয়ে আসছে, টোটাল 16 বছরে কি ঘটছিল টোটালটাই তো ভুলে গেছি। হ্যাঁ, টোটালটাই ভুলে গেছি। গত 16 বছরের সেই আয়না ঘর, সেই পেট চিরা, বুড়িগঙ্গা নদীতে ভাসায়া দেওয়া ভুলে গেছি ভাই। আজ তাদের বিচার করতে হবে। কেউ একবার বলতেছে না কেন এই পরিস্থিতি হয়েছিল, কি কারণে, এমন কি দরকার পড়ছিল যে হেলিকপ্টার থেকে গুলি করতে হবে? সবাই তো ঝাঁপায়া করছিল, কেউ কি থাই মারছিল, কেউ মাটিতে শুয়া গুলি করে, কেউ এদিক থেকে কেউ ওদিক থেকে, গুলি আর গুলি, লাশ আর লাশ তো আমরা দেখছি। ওই দিনগুলা ভুলে গেলে হবে? কেন এটা হয়েছিল সেই আলোচনা এখন নাই। এখন ইউনূস নিয়ে গেছে 5,000 কোটি টাকা। আবার আসিফ নজরুলের নামও আছে, তার নাম অনেকদিন যাবত শুনে আসতেছি, সে হাজার হাজার কোটি টাকা মাইরা দিছে। আমার ওনার চেহারা দেখলে কি মনে হয় জানেন? ওনার সামনে যদি বেশি না ভাই 5 কোটি টাকা নিয়ে যার সামনে রাখেন, থামাস করে কইরা যাবে অজ্ঞান। ওনার চেহারা দেখে আমার মনে হয় যে 5,000 কোটি টাকা একসঙ্গে দেখছে কিনা। যাই হোক, সত্যটা কি সেটা সামনে চলে আসুক। কেউ তো আইনের ঊর্ধ্বে না, যেহেতু প্রশ্ন সামনে চলে আসছে, সত্যটা সামনে চলে আসুক। এই সত্য সামনে আসা উচিত। কারা 32 ভাঙছিল? হ্যাঁ ভাই, এই বোল্ডোজার কই থেকে গেছিল? এই বোল্ডোজার কোথায় থাকে? ওই বোল্ডোজার তো এখনো আছে। ওই বোল্ডোজার কে পাঠাইছিল? কারা বলছিল ভাই শুনছেন নাকি আমরা দখল নিছি, এরকম স্লোগান কারা দিছিল? সবকিছুই তো সামনে আনতে হবে, তাই না? শুধু এক পক্ষে হইলে হবে? হবে না। কারণ আপনি তো বলছিলেন সবাই আগে বাংলাদেশ, সবাই আগে বাংলাদেশ, সবাই আগে যদি বাংলাদেশ হয়। এই মুহূর্তে তাড়াহুড়া কইরা চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সরানো কেমন হইল না, তাই না? খুব তাড়াহুড়া, চারিদিকে কেমন যেন তাড়াহুড়া লেগে গেছে। মনে হইতেছে কি জানেন, 7ই মার্চের আগে সবকিছু ঠিক করে ফেলাইতে হবে। হ্যাঁ, 7ই মার্চের আগেই হইতে হবে, এমন একটা তাড়াহুড়া চারিদিকে লেগে গেছে। আর ওদিক থেকে তো বইলাই দিছে 7ই মার্চ, 17ই মার্চ, 26শে মার্চ স্বাধীনতা দিবস। রাস্তায় নামতে হবে, মাঠে নামতে হবে, নামবে। পুলিশ কি তাদের পিটাবে? কে তাদের প্রতিরোধ করবে? কেন প্রতিরোধ করবে? সরকার কি এখন সিদ্ধান্ত নিবে? বহু রকম প্রশ্ন সামনে চলে আসছে। যার জন্য আবার বলতে চাই, রোজার মাস, সংযমের মাস, চুপ হয়ে খালি দেখতে থাকেন, দৃশ্য দেখতে থাকেন। যখনই কোনো বড় প্রবলেমের সম্মুখীন হবেন, তখনই আর সময়ের উপরে সবকিছু ছাইড়া দিবেন। শেখ হাসিনার আমলে আমরা হার্ডলাইনার ছিলাম, বাট পলিটিক্যাল গভর্নমেন্ট আসার পর আমি গত নির্বাচনে আমি অবশ্যই জামাত ইসলামকে সমর্থন দিয়েছিলাম। বাট বিএনপি এখন সরকার গঠন করছে, আমি চাই তারা কাজ করুক। বাট আমি মেজর কোনো কিছু ছাড়া কোনো কিছু নিয়ে কথা বলবো না বলেছিলাম। বাট কিছু কিছু জিনিস আছে যেগুলো আমার নলেজের ভিতর আছে, সেগুলো আমি মনে করি আমাকে বলা উচিত। আমি চাই সরকার ঠিকমতো কাজ করুক, বাট তারপরে যে সমস্ত গ্রস লেভেলের যে সমস্ত অনিয়মগুলো আছে সেগুলো নিয়ে আমি কথা বলবো। এর আগে আমি আগের একটা বড় একটা মিলিটারি অফিসারদের একটা পোস্টিং অর্ডার হয়েছিল, যেখানে লেফটেন্যান্ট জেনারেল মুশফিক প্রমোশন পেয়ে, যেটা জেনারেল ওয়াকার আগে আটকে রেখেছিল, প্রিন্সিপাল স্টাফ অফিসার হয়েছে। এবং জেনারেল ওয়াকার এখনো সব পদে আছেন, এবং জেনারেল ওয়াকার চেয়েছিলেন লেফটেন্যান্ট জেনারেল মাইনুরকে সিজিএস বানাতে, ইন্টিম গভর্নমেন্টের সময় পারেননি, এখন উনি আবার তাকে ওখানে রেখেছেন।
এখন নতুন যে পোস্টিং অর্ডার এসছে, আহ, এর মধ্যে অ্যাকচুয়ালি আমি কথা বলার মতো আমি কোনো কিছু ইম্পর্টেন্স দেখিনি, বাট এই সেকেন্ডটাতে দেখেছি। প্রথমটার মধ্যে আমি অলরেডি বলেছি যে আমি যেটা শুধু নেসেসারি মনে করবো ওইটাই বলবো। এর মধ্যে একটা হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল কায়সার, ডিজিএফআই হয়েছে, তার ব্যাপারে আমি অ্যাকচুয়ালি ফেসবুকে অনেক কিছু দেখলাম তার সম্বন্ধে। অ্যাকচুয়ালি এই ব্রিগেডিয়ার কায়সার আগে এখানে ইউএন হেডকোয়ার্টার ছিল, ইউএনএ উনি খুব ভালো কাজ করেছে। অ্যাকচুয়ালি হিজ ফ্রম সিলেট ক্যাট কলেজ, আমি সেম ক্যাট কলেজে, সো আমি ক্যাট কলেজে তাকে সম্ভবত দেখিনি, বাট আমরা বিভিন্ন পার্টি টার্টিতে কথা হয়েছে। নর্মালি আমি তাকে যেটা দেখেছি যে নর্মালি যারা মানে ওয়াকারপন্থী টাইপ, তারা 5ই আগস্টের পরে আগে থেকে তারা হোস্টাইল ছিল আমার প্রতি। পার্টি টার্টিতে হইলে শুধু যেটু ক্যাজুয়ালি সালাম দেওয়া, যদি জুনিয়র হয় ম্যাক্সিমাম জুনিয়র দেওয়া, এছাড়া আমার আশেপাশে ঘেসতো না। বাট কায়সার ওয়াজ ডিফারেন্ট। কায়সার আমার সাথে এসছে, আমার সাথে কথা বলেছে, এবং অ্যাকচুয়ালি আমি যে সমস্ত কাজ করতেছি শেখ হাসিনার বিরুদ্ধে, অ্যাকচুয়ালি হি সাপোর্টেড মি। কথা বলছে, আমি জানি না মনে কি আছে, বাট তার দেখলাম যে তার এক ভাই আছে লন্ডনে, তার তারপরে সে জেনারেল আজিজের সময় তার এমএ ছিল, তারপরে শেখ হাসিনার সাথে তার ছবি। বাট আমি যেটা মনে করি সেটা হচ্ছে সেই আমলে অ্যাকচুয়ালি সবাই শেখ হাসিনার গুণগান গেয়েছে, কিন্তু যারা গুম খুন বা মানবাধিকার রিলেটেড সিরিয়াস ক্রাইমের সাথে জড়িত না, তাদের ব্যাপারে আমাদের অ্যাকচুয়ালি এতটা হোস্টাইল হওয়া উচিত না। দেখেন ভাই, আমি হিজ ফ্রম মাই ক্যারেক্টার, এই জন্য আমি বলতেছি, আমি নিজে যেটা মনে করতেছি, আমার ওয়ান অফ দ্য ক্লোজ ফ্রেন্ড জিয়াউল হাসান, এটা নিয়ে প্রোপাগান্ডা হয়, বলছি তাকে আমি গত 7-8 বছর আগে থেকে তার নামে লিখতেছি, এখন সে যেখানে আছে। সো আমার কারোর প্রতি কোনো দেশ, আমার কাছে দেশের ইন্টারেস্ট সবার আগে। সো আমি এখন যেটা মনে করি, কায়সার ইজ এ ভেরি কম্পিটেন্ট অফিসার। আমি তার প্রোফাইল দেখলাম, সে কোর্সের সেকেন্ড, বাট এখন বোধহয় ফার্স্ট, কারণ তার ফার্স্ট যে আছে সে বোধহয় কর্নেল অফিসার রিটায়ার চলে গেছে। সো তার ইয়াতে নেগেটিভ আমি কোনো কিছু দেখিনি, বাট যেটা হচ্ছে তাকে সে পজিটিভ না নেগেটিভ, এটা আমরা অ্যাকচুয়ালি দেখবো তার ফিউচার অ্যাকশনে। সে যে সমস্ত কাজ করবে, বাট এর আগ পর্যন্ত আমি তাকে আওয়ামী লীগ ট্যাগ দিতে চাই না, কারণ শেখ হাসিনার সময় সে শেখ হাসিনার বিরুদ্ধে আমার সাথে কথা বলেছে। আমি আমাদের ক্যাট কলেজের একটা পিকনিকের মধ্যে সে এসে লং টাইম কনভারসেশন করছে, যে নর্মাল লং টাইম কনভারসেশন সে করেছে। সো ওই রকম যদি সে হার্ডকোর যদি আওয়ামী লীগ হতো, এটা করার কথা না। তো আমি তাকে বেনিফিট অফ ডাউট দিতে চাই। আমি মনে করি যে তাকে লেস ওয়ার্ক, তাকে কাজ করুক, বাট তার যেটা হয় আর কি, আমি জানি না এখন পর্যন্ত সে ডিজিএফআই পূর্ণ কন্ট্রোল নিয়েছে কিনা, বাট এখনো আমার এগেনস্টে কিছু ওই যে কতগুলো অ্যাকাউন্ট আছে না, 0 ফলোয়ার 0 ফলোয়িং, মানে আজকে অ্যাকাউন্ট ওপেন করছে করে আমার অ্যাকাউন্টে আসে 2-3টা আমার এগেনস্টে 2-একটা ফটো কার্ড ইয়ে করে দিয়ে চলে যায়। এটা চালু আছে, এবং এটা আমাকে ডিজিটাল যদি বলুক স্যার এটা আমরা করি না, ইউর পিপল আর ডুইং ইট, ইউ ডোন্ট হ্যাভ এ কন্ট্রোল ওভার ইট, সিম্পল। সো আমরা ফিউচারে দেখবো, এবং প্লাস হচ্ছে আমি ডিজিএফআই থেকে নিয়মিত মাসোহারা পাওয়া যারা আছে, জুলকারনাইন সাহেব ইদানিং দেখতেছি মানে কিছু কিছু সহি পোস্ট করতেছে, তার একটা পোস্ট আমি শেয়ারও করছি, যেটা রাইট, শেয়ার করতে আমার কোনো সমস্যা নাই। বাট আমি মনে করি যে ডিজিএফআই এবং দেশকে যারা রক্ষা করবে, তারা দেশপ্রেমিক যারা আছে তারাই তাদেরকে রক্ষা করবে, বিকজ তারা সবসময় রাইট কাজ করবে। আমি যেটা মনে করি যে তারা সবসময় রাইট কাজ করবে, এবং আমি তাদেরকে ডিফেন্ড করতে চাই যে ডিজিএফআই যে কাজটা করুক। কারণ সো জেনারেল জাহাঙ্গীরকে চেঞ্জ করে ওকে করছে, আমি মনে করি যে হি ইজ দ্য রাইট ম্যান। এবং একটাও বুঝতে হবে যে বাংলাদেশের যত যারা জিনিয়াস, তারা আবার নিজের লাভ ক্ষতিটা খুব ভালো বুঝে। লাইক আমি আগে বলছি জেনারেল ইকবাল করিম ভুইয়া, ভেরি জিনিয়াস। আমার দেখা বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে যদি জিনিয়াস ইজ কনসার্ন, ইজ দ্য বেস্ট। বাট তাকে যদি ভারত কন্ট্রোল করে, এটা ভারতের জন্য ভালো, আমাদের জন্য ভালো না। সো আমি মনে করি যে আমি কায়সার রশিদের সাথে কোনো ভারতীয় কানেকশন, বা নর্মালি যেটা হয় একজনের সাথে একটা লং কনভারসেশন করলে তার মাইন্ডটা বোঝা যায়, আমার কাছে যেটা মনে হয়েছে হি ইজ এ গুড গাই, লেট হিম ওয়ার্ক, তার পিছনে এত লাগার কোনো কিছু নাই। বাট লেটস টক অ্যাবাউট সাম আদার ইস্যু। সেটা হচ্ছে রিসেন্টলি আপনারা দেখেছেন যে একটা নতুন পোস্টিং অর্ডার বেরিয়ে হচ্ছে। পোস্টিং অর্ডারটা হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল শাহিন, কমান্ডেন্ট এনডিসি, যাকে আমরা কয়েকদিন আগে শুনেছিলাম যে উনি বাড়ি চলে যাচ্ছেন, তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে। যখন মেজর কি বলে, আমরা যখন দেখলাম যে স্যার কোথেকে আসলো, ইয়া থেকে জুবাই সালিন স্যার যখন ইয়া থেকে আসলো, অ্যাম্বাসেডর থেকে ফেরত আসলো, তখনই আশ্চর্য উনি আউট হয়ে যাচ্ছেন, কিন্তু উনি আবার কোথায়, কমান্ডেন্ট এনডিসি মানে হচ্ছে এটা একটা ট্রেনিং ইনস্টিটিউশন। সো এটার সাথে কিন্তু আর্মির অন্য অপারেশনাল কোনো সম্পর্ক নাই। কার আছে? চিফ অফ জেনারেল স্টাফের আছে, কোয়ার্টার মাস্টার জেনারেল আছে, তার যে আর্মির ইকুইপমেন্ট প্রকিউরমেন্ট যত কিছু আছে এগুলোর সাথে উনি জড়িত। আবার জেনারেল মাইনুর হচ্ছে জেনারেল ওয়াকারের চুজেন, সে হচ্ছে সিজিএস। সো আমি যেটা দেখতেছি সেটা হচ্ছে যারা জেনারেল ওয়াকারের কন্ট্রোলের এবং ট্রাস্টেড লোক, তারা ফেরত এসছে আবার। এটা আমি জানি না বিএনপি এটা কিভাবে নিবে, বা তারা কি জেনে বুঝিয়ে করতেছে কিনা। আমি বিশ্বাস করি যে ব্রিগেডিয়ার জেনারেল শামস যিনি আছেন, উনি এই ব্যাপারে ভালো মতোই জানেন। জেনে শুনে যদি তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেন, তাহলে বুঝতে হবে যে উনি ভারতের এজেন্ডা ফুলফিল করতেছেন, ক্লিয়ার কাট। আমি একটা পোস্ট দিয়েছি যে জেনারেল শাহিন যখন আগস্ট বিপ্লব চলে, তখন উনি অজিত দোভালের সাথে কথা বলেছেন, এবং অজিত দোভালকে বলেছেন যে জেনারেল ওয়াকার ইজ আনফিট, আমাকে সেনাপ্রধান বানান, আমি এই বিপ্লব দমাই দিব। এবং এরপরে জেনারেল ওয়াকার তাকে
ইন্টারভিউ নেয় এবং তার টেক্সট মেসেজ তাকে দেখায় যে তুমি এই টেক্সট মেসেজ করতে অজিত হয়ে গেছে। তারপরে এবং তখন যখন আমি বিপ্লবের সময় এই কথা বলছিলাম তখন কেউ ডাউট দেয় নাই যে ভাই কোনো প্রমাণ আছে এই যে এটা হয়েছে না হয়েছে। এখন বিএনপি লোক যারা প্রমাণ দিয়েছে ভাই আপনার কাছে কোনো প্রমাণ আছে, এমন হচ্ছে জেনারেল ওয়াকার এগুলা কথা বলে। বাট আমার একটা মিনস ছিল এবং আছে এই সমস্ত ইনফরমেশনকে অ্যাক্সেস পাওয়ার। সো ওই সময় ওই লোকটা অজিত দোভালের সাথে ইয়া করছে, কিন্তু কেন তারা তো চাকরি থেকে চাকরিচ্যুত করার কথা, চাকরিচ্যুত তো করে নাই। তারা কি করছে, সেনা সদর থেকে এনডিসিতে পাঠিয়ে দিচ্ছে, কারণ সেও ইন্ডিয়ান এজেন্ট, ওয়াকার স্যারও ইন্ডিয়ান এজেন্ট। সো এখানে আমার কাছে যেটা মনে হচ্ছে জেনারেল ওয়াকারের কন্ট্রোলটা এখন পর্যন্ত পুরোপুরি আছে। হয়তো বা এনএসআই এর জেনারেল ফরিদ যেহেতু আগেই জেনারেল ওয়াকারের সাথে কয়েকবার তারেক রহমানের সাথে কয়েকবার দেখা করেছে, সো তার লয়ালিটি আমি মনে করি হয়তো রাজনৈতিক সরকারের সাথে আছে। কায়সার রশিদ আমি মনে করি তার প্রফেশনে সে প্রাইম মিনিস্টারের গোয়েন্দা সংস্থা সেই জায়গায় কাজ করবে। আর আমি যেটা জানি যে ব্রিগেডিয়ার শামস স্যারের সাথে কায়সার রশিদ স্যারের একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, কারণ ওনার যখন চাকরি থেকে ফোর্স রিটায়ার্ড হয় তখন সম্ভবত সে কোনো একটা হেল্প করছিল। যাই হোক, আমি আরেকটা বলি, লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ কোয়ারমার্শাল জেনারেল টু কমান্ডেন্ট এনডিসি, স্যারের সঙ্গে কথা বলার কিছু নাই। মেজর জেনারেল নাসিম MIS to মোফা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। মেজর জেনারেল নাসিম অ্যাকচুয়ালি বাংলাদেশের বিশাল ক্ষতি করছে। বাংলাদেশে যত কিছু শোনেন না, টাইগার আইটি ওইটাই, যত বাংলাদেশের ভোটার আইডি বা ন্যাশনাল আইডি যত ডাটা সব ইন্ডিয়া নিয়ে গেছে। দিস ইজ দ্য ম্যান হু সাপ্লাইড ইট অ্যান্ড হু অ্যারেঞ্জ ইট। অফকোর্স তাকে দোষ দিলাম নাই, সব দোষ শেখ হাসিনা। এবং এই কারণেই বেশ কিছু কম্পিটেন্ট অফিসারকে ডিঙিয়ে মেজর জেনারেল নাসিমকে মেজর জেনারেল বানানো হয়েছে। সো তাকে মোফাতে দিয়েছে, মানে হচ্ছে তাকে ফোর্স রিটায়ার করলে সবচেয়ে বেটার হয়। দেন মেজর জেনারেল মোর্শেদ 19 Division to AG, again he was NSI during শেখ হাসিনা। আমি বলবো সেও জেনারেল ওয়াকারের ট্রাস্টেড। ওকে, মেজর জেনারেল হাসান হিজ এ গুড অফিসার, তার সাথে আমার ইয়ে করছি 62 লগ এরিয়া। সো এগুলো রুটিন ব্যাপার, এগুলো নিয়ে আমি কথা বলতে চাই না। বাট যেটা আমি বললাম মেইন জিনিস হচ্ছে আমি কমান্ডেন্ট DGFI কে আমি মনে করি যে উই শুড গিভ চান্স টু টক। আর বাকি যেটা বলবো যে বর্তমানে যেটা হচ্ছে, আরেকটা জিনিস আমি একটা জিনিস বলি যে প্রথমে আমরা দেখলাম যে একটা কিছু অখ্যাত জায়গা থেকে বলা হচ্ছে যে কয়েকদিন আগের ঘটনা, যে এই সরকার মানে তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী প্রথমেই অফিস করেছেন ওই দিনই BDR এর নাম পরিবর্তন করবেন এবং একটা নতুন বিচার বিভাগীয় তদন্ত করবেন। এটা নিয়ে অখ্যাত কিছু করতে মেইন স্ট্রিম মিডিয়া কভার করে নাই। এটা নিয়ে আমি একটা ছোট্ট পোস্ট দিয়েছিলাম। 2 দিন ধরে আমি যেটা হয় যে এই ধরনের জিনিস হইলে আমি যদি ভুল তথ্য দিই সাথে সাথে আমাদের অ্যাটাক হয়, অ্যাটাকের পরিমাণ দেখি সাফিসিয়েন্ট না, আমার কাছে মনে হচ্ছে দিস ইজ এ ট্রু। দেন আমি একটা সিরিয়াস অ্যানালিটিক্যাল পোস্ট দিলাম এটা নিয়ে। এটা দেওয়ার পরে 2 দিন পরে সম্ভবত আমাদের শিলং সালাউদ্দিন সে বললো যে আমরা একটা নতুন তদন্ত কমিটি করবো। এর একদিন পরে 25 তারিখে আবার বললো তারা করবে না। তার মানে হচ্ছে আমি এর মধ্যে একটা অ্যাসেসমেন্ট দিয়েছিলাম যে তারা অ্যাকচুয়ালি মার্কেটের মধ্যে যেটা এটা আওয়ামী লীগ আমলের শুধু বলবো না, এটা প্রতি আমলে সরকার যেটা করে একটা মার্কেটে ছাড়ে জিনিসটা, সেটা পাবলিক রিয়াকশন দেখে। পাবলিক রিয়াকশন যদি দেখে এটা হোস্টাইল, তারপর এটাকে ব্যাক অফ করে। সো শিলং সালাউদ্দিন মিয়া এই এখন বলেছে যে পুরাতন সে নাকি আগের ইনভেস্টিগেশন রিপোর্টটা দেখে নাই। তার তো দেখার দরকার নেই, তার তো অনেক উপদেষ্টা থাকার কথা, তার এই ব্যাপারে সে ইচ্ছা করলেই যে কাউকে জিজ্ঞেস করে দিতে পারে। যাই হোক, আমি ধরে নিচ্ছি যে সে তার কথাই ঠিক এবং সে এটা দেখে তাকে এটা নিয়ে বিচার হবে। বাট আমরা দেখি কি শুরু হয়। বাট আমার কাছে যেটা ধারণা যে এই ইনভেস্টিগেশন রিপোর্ট যেটা অলরেডি মার্কেটে চলে আসছে, যেটা ফেসবুকে ঘুরতেছে, যেটা আমিও শেয়ার করেছি এবং এটা আমি কনফার্ম করেছি এটাই সেই অ্যাকচুয়াল অরিজিনাল রিপোর্ট। এর সাথে কিছু অ্যানেক্সট্রা যেগুলো এগুলো সম্বন্ধে দেয়নি, বাট মূল রিপোর্ট এটার মধ্যেই ভারতের ইনভলভমেন্টের কথা বলা আছে, সেনাবাহিনীর যারা আর্মির সাথে গাদ্দারি করেছে তাদের নাম বলা আছে। এবং আমি মনে করি যে বিএনপি সরকার এই একটা জিনিস মনে করেন, আমার নিজের আমি এক্স মিলিটারি অফিসার হিসেবে আমি মনে করি যে 57 অফিসারের বিচারটা যদি ঠিক মতো করে আমি বিএনপির গুণগান গাওয়া শুরু করবো, যদি বিচারটা ঠিক মতো করে। হ্যাঁ, আমার ওইটা নিয়ে কোনো কনসার্ন নেই। আমি জানি যে বর্তমানে যে বাংলাদেশ ব্যাংকের যে নতুন দিয়েছে, ওর্স অফ দ্য ওর্স করুক। একজন ঋণ খেলাপি, একজন ব্যবসায়ী যার কোনো ব্যাংকিং অভিজ্ঞতা নাই, তাকে দিছে ওর্স ডিসিশন। ওকে, আমি ওকে উইথ ইট। বাট এই পিলখানা হত্যাকাণ্ডের বিচার আপনাদেরকে করতে হবে, না হলে লেগে থাকবো আমি। আমার কথা কি হবে না হবে ডাজন্ট ম্যাটার, বাট আমি এটার পিছনে লেগে থাকবো। আরেকটা হচ্ছে একটা কি কথা বলতে চাইছিলাম, আচ্ছা সেম আমি মনে করি যে হত্যাকাণ্ড যেটা হচ্ছে, ওই শাপলা চত্বরের হত্যাকাণ্ড, এটাকে আমল নিতে হবে। এটার কারণটা হচ্ছে এগুলোর সাথে আমাদের একটা বড় মিলিটারির লোকজন জড়িত। আমি চাই বাংলাদেশ সেনাবাহিনী এই কলঙ্ক মুক্ত হোক। বাংলাদেশ সেনাবাহিনীতে যারা গুম খুন এবং হত্যাকাণ্ডের সাথে জড়িত এদের কলঙ্ক মুক্ত হোক মানে হচ্ছে আপনারা ফিউচারে যে সরকারি আসুক তারা যদি এই ধরনের কোনো কাজে কাউকে বলে, তারা যেন এই সামনের উদাহরণটা দেখে যে কতজন ফাঁসিতে ঝুলছে। এবং আমরা ওইটাও কনসার্ন যে বর্তমানে যে
চিফ প্রসিকিউটর তাজুল, তাকে চেঞ্জ করাটা একদম উচিত হয় নাই। কারণ এখানে যে কি পরিমাণ প্রেশার আছে, আমি যেহেতু এটা ক্লোজলি ফলো করতাম, এটার মধ্যে দর্শক, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের এই চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।